বেশ কিছু প্রশ্ন কিন্তু এখান থেকে হয়ে থাকে, তো সেই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তার আগে কনসেপ্টটা আমরা জেনে নিই। এই জায়গায় একটা এরকম ত্রিভুজ আকৃতির অঙ্গ দেখতে পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, এই সমস্ত দূষিত বজ্র পদার্থগুলোকে দেহ থেকে বার করে দেওয়ার কাজ কে করে? আমাদের কিডনি করে থাকে। মানুষের ক্ষেত্রে রেচনতন্ত্র কেমন হয় আমরা যদিও পরে ডিটেলে পড়বো। এই যে কি রয়েছে, একজোড়া কিডনি রয়েছে, একজোড়া গোবিনী রয়েছে, একটা মূত্রাশয়, একটা মূত্রনালী। রক্তজালক এরকম ভাবে তৈরি হয়, রক্তজালক তৈরি হয়ে আবার এখান থেকে বেরিয়ে যাবে। নেক্সট রয়েছে আমাদের ফুসফুস। আমাদের ফুসফুস কি করে? প্রায় প্রতি ঘন্টায় প্রায় 18 লিটার কার্বন ডাই অক্সাইড কিন্তু নির্গত করছে। যেমনটা তোমাদের কথা দিয়েছিলাম, তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভের আগে পুরো সিলেবাসও শেষ করে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসওই বাংলা। তোমাদের ক্লাস 9 এর লাস্ট যে চ্যাপ্টারটা রয়েছে সেকেন্ড সামেটিভের জন্য রেচন, সেটাও কিন্তু নিয়ে চলে এসেছি। এর আগেও কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদের দেওয়া হয়ে গেছে এবং তার কোশ্চেনও কিন্তু কমপ্লিট করানো হয়ে গেছে। তো তোমরা যারা যারা দেখেছো নিশ্চয়ই জানো এটাই তোমাদের লাস্ট চ্যাপ্টার। আর সেকেন্ড সামেটিভের আগেই কিন্তু আমরা সমস্ত সিলেবাস একদম আমাদের কথা মতন কিন্তু তোমাদের ক্লিয়ার করে দিয়েছি। তো এইভাবেই কিন্তু তোমাদের শেষ এক্সাম পর্যন্ত তোমাদের সাথে কিন্তু আমরা রয়েছি। তো চলো আজকেও আর বেশি দেরি করব না, যেহেতু সামনেই তোমাদের এক্সাম, একদমই সময় নষ্ট করা যাবে না। তো তোমাদের রেচন যে চ্যাপ্টারটা রয়েছে খুবই কনসেপচুয়াল একটা চ্যাপ্টার, আর বেশ কিছু প্রশ্নও কিন্তু এখান থেকে হয়ে থাকে, তো সেই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তার আগে কনসেপ্টটা আমরা জেনে নিই। তো চলো, আচ্ছা প্রথমেই বলি রেচন বলতে কি বোঝায়। দেখো আমরা পরপর যে চ্যাপ্টারগুলো পড়ছি না, প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটার সাথে কানেক্টেড। আমরা প্রথমে পুষ্টি চ্যাপ্টার পড়েছি, যেখানে আমরা খাদ্য খেয়েছি। তারপরে আমরা শ্বসন চ্যাপ্টার পড়েছি, যে খাদ্যটা আমাদের প্রত্যেকটা কোষে গিয়ে কি হয়েছে, জারিত হয়েছে এবং সেখান থেকে উৎপন্ন হয়েছে কার্বন ডাই অক্সাইড, জল। এটা হলো শ্বসন এবং শক্তি উৎপন্ন হয়েছে অবশ্যই। তো এটা গেল শ্বসন। শ্বসনের পর আমরা পড়েছি পুষ্টিতেই আরেকটা জিনিস পড়েছিলাম, পরিপাক। খাদ্য কি হয়েছিল, ডাইজেস্ট হয়েছিল, তাই না? খাদ্য আমরা গ্রহণ করলাম, ডাইজেস্ট করলাম, শ্বসন হলো, তিনটে জিনিস হলো। তারপর শ্বসনের ফলে, অর্থাৎ খাদ্যটাকে ডাইজেস্ট হওয়ার পর যে শ্বসন হলো, শ্বসন হওয়ার ফলে কি উৎপন্ন হলো, কার্বন ডাই অক্সাইড। তাহলে কার্বন ডাই অক্সাইড কি আমাদের বডির কোনো রকম দরকার আছে? না, দরকার নেই। তাহলে এটা আমাদের দেহের একটা ক্ষতিকারক বস্তু, তাহলে এটাকে আমাদের দেহে রাখার কোনো দরকার নেই। তাহলে এটাকে আমরা কি করব, দেহের বাইরে নির্গত করে দেব। তাহলে এটা কি, এটা এক প্রকার রেচন বস্তু। সেম ভাবে আমাদের রক্তের মধ্যে কিন্তু আরো বেশ কিছু জিনিস বয়ে চলেছে। কি বয়ে চলেছে? যেমন আমরা প্রোটিন জাতীয় খাদ্য খেয়ে থাকি, খাই তো আমরা, মাছ, মাংস, ডিম, এগুলো থেকে আমরা প্রোটিন পেয়ে থাকি। তো সেই প্রোটিন জাতীয় খাদ্য যখন ডাইজেস্ট হয় বা পরিপাক হয়, তখন সেখানে কি উৎপন্ন হয় বলতো? অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হয়, কারণ প্রোটিনকে ভাঙলে আমরা পাই অ্যামাইনো অ্যাসিড। সেই অ্যামাইনো অ্যাসিড এক ধরনের নাইট্রোজেন ঘটিত যৌগ। সেই নাইট্রোজেন ঘটিত যৌগ আমাদের কোষে যেটুকু দরকার সেটুকু তো কাজকর্ম হলো, এবং যেটা ওয়েস্ট বা দরকার নেই, সেই নাইট্রোজেন ঘটিত বজ্রবস্তুগুলো কোথায় যাবে? নাইট্রোজেন ঘটিত বজ্রবস্তুগুলো কিন্তু রক্তের মাধ্যমে বাহিত হয়। আর রক্ত থেকে এই সমস্ত দূষিত বজ্র পদার্থগুলোকে দেহ থেকে বার করে দেওয়ার কাজ কে করে? আমাদের কিডনি করে থাকে। কিডনি বা বৃক্ক, ঠিক আছে? এই বৃক্ক বা কিডনি কি করছে, রক্তের মধ্যে যত দূষিত পদার্থ রয়েছে সেই সমস্ত দূষিত পদার্থ, এগুলোকে কেমন দূষিত পদার্থ বলবো, বিপাকের ফলে তৈরি। বিপাক মানে আমাদের কোষে রাসায়নিক বিক্রিয়া ঘটছে, বিভিন্ন ধরনের খাদ্য ভাঙছে, জারিত হচ্ছে, বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটছে, তো এগুলোকে বলা হয় বিপাক। আর এই বিপাক ক্রিয়ার ফলে সৃষ্ট যে সমস্ত রেচন বস্তু উৎপন্ন হচ্ছে আমাদের রক্তে বা কোষে, কোষ থেকে সেগুলো রক্তে আসছে এবং রক্ত থেকে পরিশ্রুত করে মূত্র উৎপন্ন করছে বৃক্ক এবং সেটাকে দেহের বাইরে নির্গত করছে। তাহলে রেচন বলতে বোঝায় আমাদের দেহের ক্ষতিকারক যে সমস্ত দূষিত পদার্থ রয়েছে সেগুলোকে দেহ থেকে বাইরে বের করে দেওয়া, ঠিক আছে? তাহলে এই যে, তাহলে রেচন বলতে আমরা কি বুঝবো, দেখো রেচন বলতে কি বোঝায়, দেহে সমস্ত বিপাকজাত দূষিত পদার্থগুলি, বিপাকজাত দূষিত পদার্থগুলিকে দেহ থেকে
নির্গত করার পদ্ধতিকে বলা হয় রেচন। ঠিক আছে, তাহলে রেচনে যে সমস্ত অঙ্গ আমাদের সাহায্য করবে তাদেরকে আমরা কি বলবো? রেচন তন্ত্র বলবো। তন্ত্র মানে যেখানে অনেকগুলো অঙ্গ একই রকম কাজ করে তাদেরকে বলা হয় তন্ত্র। তাহলে কি লিখবো? যে সমস্ত অঙ্গ রেচন কার্যে সাহায্য করে তাদের একত্রে রেচন তন্ত্র বলে। ঠিক আছে, তাহলে রেচন কি জিনিস আর রেচন তন্ত্র বলতে কি বোঝায় সেটা আমরা বুঝলাম। মানুষের ক্ষেত্রে রেচন তন্ত্র কেমন হয় আমরা যদিও পরে ডিটেলে পড়বো। এই যে কি রয়েছে, একজোড়া কিডনি রয়েছে, একজোড়া গোবিনী রয়েছে, একটা মূত্রাশয়, একটা মূত্রনালী। ঠিক আছে, এই নিয়ে মানুষের রেচন তন্ত্র গঠিত। তবে মানুষের জানার আগে আমরা উদ্ভিদের কিছুটা জেনে নিই। তো এখানে দুটো জিনিস রয়েছে, যে জল সাম্য রক্ষায় রেচনের ভূমিকা কি, রেচনের গুরুত্ব কি। দেখো, রেচন অ্যাকচুয়ালি কিভাবে হয়? মূত্র উৎপাদনের মাধ্যমে হয়, তাই তো। তো আমাদের দেহে ধরো তুমি সারাদিন প্রচুর জল খেয়েছো, ঠিকঠাক জল খেয়েছো যতটা খাওয়া প্রয়োজন, তো ঠিকঠাক জল খেলে কি হবে? ঠিকঠাক পরিমাণ মূত্র উৎপন্ন হবে। এবার কেউ যদি সারাদিন উপোস থাকে বা তুমি যদি সারাদিন জল না খেয়ে থাকো, তাহলে কি স্বাভাবিক দিনের মতোই কি মূত্র উৎপন্ন হবে? না, তার থেকে কম হবে। তাহলে কি আমাদের যে রেচন তন্ত্র রয়েছে সে যে শুধুমাত্র রক্ত থেকে দূষিত পদার্থগুলোকে বের করে দিচ্ছে তা নয়, দেহের মধ্যে জলের সাম্যতাও কিন্তু নিয়ন্ত্রণ করছে। কিভাবে? ধরো আমাদের দেহে জলের ঘাটতি রয়েছে, যদি দেহে জলের ঘাটতি থাকে তাহলে সেই জল থেকে যখন মূত্র উৎপন্ন করবে, মানে রক্ত থেকে যখন ওই জল সহ দূষিত পদার্থগুলোকে ছেঁকে নেবে আমাদের কিডনি, তখন কিডনির মধ্যে আরেক ধরনের কি থাকে? নেফ্রন থাকে। কিডনির মধ্যে এই যেগুলো যারা মূত্র উৎপন্ন করে তাদেরকে বলা হয় নেফ্রন। তো এই নেফ্রনের মধ্যে এক ধরনের বৃক্কীয় নালিকা রয়েছে, যেখানে কি হয় যে দেহে যদি জলের প্রয়োজন থাকে তাহলে সেখান থেকে জল আবার অ্যাবজর্ব হয়ে যায় আমাদের দেহে। ঠিক আছে, মানে এই ধরো একটা নেফ্রনের স্ট্রাকচার তো আমরা পরে ডিটেলে পড়বো। তো এই নেফ্রনের এইটাকে বলা হয় বৃক্কীয় নালিকা, যেগুলো কিডনির মধ্যে কি করে? কিডনির মধ্যে মূত্র উৎপাদন করে। তো স্বাভাবিক ধরো এখানে রক্তবাহ রয়েছে, এই রক্তবাহ থেকে এখানে প্রচুর মূত্র উৎপন্ন হলো, মানে এই যে মূত্র উৎপন্ন হয়েছে, প্রচুর জল চলে এসছে। এবার দেহে জলের ঘাটতি রয়েছে, তখন কি করবে? জল আবার দেহে পাঠিয়ে দেবে এই সমস্ত নালিকা দিয়ে। এটাকে বলা হয় জলের পুনঃশোষণ। আর এই পুনঃশোষণ ঘটিয়ে যে দেহে জলের সাম্যতা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে। আর যদি দেহে জলের ঘাটতি না থাকে তাহলে যে পরিমাণ এখানে তৈরি হয়েছে সেটাই কিন্তু রিলিজ হয়ে যাবে। ঠিক আছে, পুনঃশোষণের হার তখন কম হবে, না পুনঃশোষণও হবে কিন্তু কম হারে হবে। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমাদের কিডনি বা বৃক্ক কি করে? মানে এবার রেচন প্রক্রিয়াটা দেহে জল সাম্য রক্ষা করতে পারে। এটা গেল একরকম, এটা কিন্তু 2 নম্বরের প্রশ্ন আসতে পারে। আচ্ছা, রেচনের গুরুত্ব কি? দেখো, রেচনের মাধ্যমে আমাদের দেহের সমস্ত বিপাকজাত দূষিত পদার্থ দেহ থেকে দূরীভূত হয়, তার ফলে আমাদের দেহ সুস্থ থাকে। কোষের মধ্যে উৎপন্ন ক্ষতিকারক পদার্থগুলো দেহ থেকে রিলিজ হয়ে যাচ্ছে। তাহলে এগুলো কি? এই রেচনের ফলে আমাদের অনেক সুবিধা হচ্ছে। আরো অনেক রেচন অঙ্গ আছে, যেমন এই যে দেহে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড, ক্ষতিকারক কার্বন ডাই অক্সাইড, সেটাও আমাদের নিঃশ্বাসের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে। আমাদের ত্বকে উপস্থিত বেশ কিছু ঘর্মগ্রন্থি রয়েছে, যেখান থেকে অতিরিক্ত লবণ, কিছু ঘাম নিঃসৃত হয়ে যায়। তাহলে এইভাবে কিন্তু আমাদের বডি কি করছে? ক্ষতিকারক পদার্থগুলোকে দেহের বাইরে রিমুভ করে দেয়, যার ফলে আমাদের দেহ সুস্থ থাকে। তো এগুলোতে গেলে একেবারে বেসিক জিনিস। তো এবার দেখি আমরা উদ্ভিদ কিভাবে রেচন করে। তো উদ্ভিদের মধ্যেও কি এরকম রেচন হয়? একদম হবে। কেন? কারণ উদ্ভিদও একটা কোষ নিয়ে গঠিত, উদ্ভিদও জীব। তো উদ্ভিদের কোষের মধ্যেও বিপাক ঘটে, রাসায়নিক বিক্রিয়া ঘটে, তাহলে সেখানেও কিছু রেচন পদার্থ উৎপন্ন হয়। তবে হ্যাঁ, প্রাণীদের তুলনায় উদ্ভিদের রেচন পদার্থ কম উৎপন্ন হয় এবং এদের রেচন প্রক্রিয়াটা প্রাণীদের তুলনায় অনেক সরল প্রকৃতির। ঠিক আছে, তাহলে উদ্ভিদ কিভাবে রেচন পদার্থ ত্যাগ করতে পারে, মানে রেচন পদার্থকে দেহের বাইরে ত্যাগ করে? একটা হচ্ছে পত্রমোচন পদ্ধতি। পত্রমোচন মানে পাতা ঝরিয়ে দেওয়া।
পাতার মধ্যে কি হচ্ছে, পাতার বিভিন্ন গ্রন্থিতে রেচন বস্তুগুলো জমা হচ্ছে এবং এই পাতাটা একসময় ঝরিয়ে দিয়ে পাতার মাধ্যমে কি হলো, দেহ থেকে অতিরিক্ত রেচন বস্তু সেগুলো ত্যাগ করে দিল। তাহলে এই পাতা ঝরার মাধ্যমে করে থাকে কিছু গাছপালা। আচ্ছা, বাকল মোচনের মাধ্যমে, বাকল মোচন এই যে দেখবে পেয়ারা অর্জুন গাছে দেখবে বিশেষ করে এরকম গাছের ছাল, মানে সেই সাপের যেমন খোলস ত্যাগ করে, এরাও কিন্তু গাছের যে বাকল সেখান থেকেও এরকম খোলসের মতন কিন্তু উঠে আসে, এগুলোকে বলা হয় বাকল মোচন। এরা কি করে, অতিরিক্ত রেচন পদার্থগুলোকে বাকলের মধ্যে জমা করে এবং পরবর্তীকালে সেই বাকল মোচনের মাধ্যমে কি হয়ে যায়, দেহ থেকে রেচন পদার্থ দূরীভূত হয়। আর নেক্সট হচ্ছে ফল মোচন। গাছ কি করে, ফলের মধ্যে অতিরিক্ত রেচন বস্তু জমা করে কি করে, ফলটাকে ত্যাগ করে দেয় এবং রেচন পদার্থ দেহ থেকে দূরীভূত হয়। ঠিক আছে, তাহলে এই তিনটে ভাবে কিন্তু গাছেরা রেচন করে থাকে। আচ্ছা, এখানে দেখো উদ্ভিদের রেচন পদার্থ কয় প্রকার। উদ্ভিদের রেচন পদার্থ মেইনলি দু প্রকার, এক হচ্ছে নাইট্রোজেন বিহীন আর এক হচ্ছে নাইট্রোজেন যুক্ত। ঠিক আছে, আচ্ছা তাহলে নাইট্রোজেন বিহীন কোনগুলো, নাইট্রোজেন বিহীনের এক্সাম্পল যদি আমি বলি, গদ, রজন, তরুক্ষীর। ঠিক আছে, এগুলো হয়ে আছে কি, এগুলো হয়ে যাচ্ছে নাইট্রোজেন বিহীন। আর এদিকে কুইনাইন, ডাটুরিন, এগুলো হয়ে যাচ্ছে কি, এগুলো হয়ে যাচ্ছে নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ। তাহলে নাইট্রোজেন বিহীন দুটো রেচন পদার্থের নাম, নাইট্রোজেন যুক্ত দুটো রেচন পদার্থের নাম মনে রাখবে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো অনেকগুলো চার্ট রয়েছে, এই চার্টটা খুব ভালো করে পড়তে হবে, শর্ট কোশ্চেন কিন্তু চলে আসবে এখান থেকে। আমি জাস্ট কয়েকটা জিনিস বলে দিচ্ছি, সেগুলো একটু ভালো করে পড়বে। এক, তরুক্ষীর কোথা থেকে পাওয়া যায়, বট, আকন্দ, পেঁপে এই সমস্ত গাছ থেকে তরুক্ষীর পাওয়া যায়। তরুক্ষীরটা অ্যাকচুয়ালি কি, তোমরা পেঁপে গাছ তো প্রত্যেকেই দেখবে, পেঁপে গাছে যদি তুমি একটা ছুরি দিয়ে একটু কেটে দাও, দেখবে ভেতর থেকে ক্ষীরের মতন একটা সাদা তরল নির্গত হচ্ছে। তো কি হয়, এই ধরো পেঁপে গাছ রয়েছে, তো এর ভেতরে না এরকম অনেকগুলো এরকম গ্রন্থি রয়েছে, ফাঁকা গ্রন্থি, এগুলো কিন্তু ভেতরে এরকম চ্যানেল রয়েছে, তুমি বাইরে থেকে দেখতে পাচ্ছ না, বাট যখন তুমি এখান থেকে আঘাত করছো, কেটে দিচ্ছ, এর ভেতর থাকে কি, এর ভেতর থাকে ওই তরুক্ষীর বা তরলগুলো জমা থাকে, এরকম ভাবে তরলগুলো জমা থাকে, তরুক্ষীর জমা থাকে। তো যখন তুমি এখানে কেটে দিচ্ছ, তাহলে এই জায়গাটা উন্মুক্ত হয়ে যাচ্ছে এবং এখান থেকে তরুক্ষীর নির্গত হচ্ছে। তো এদের গাছের কোষের মধ্যে এরকম প্রচুর গ্রন্থি রয়েছে, আর এই গ্রন্থিগুলোর মধ্যে তরুক্ষীর জমা থাকে। তো তরুক্ষীর এগুলোও কিন্তু এক ধরনের রেচন পদার্থ। ঠিক আছে, এই যে তরল রেচন পদার্থ, তরুক্ষীর, প্রোটিন, গদ, রজন, উপক্ষার, এগুলো সব। তাহলে এইগুলো এই যে কি, পেঁপে গাছের তরুক্ষীর প্যাপাইন নামক প্রোটিন পরিপাকে সাহায্য করে। এটা কি কাজে সাহায্য করছে, প্রোটিনকে পরিপাক করতে সাহায্য করছে এই তরুক্ষীরটা। আর রাবার গাছের তরুক্ষীর থেকে কি পাওয়া যায় বলতো, বাণিজ্যিক রাবার প্রস্তুত করা হয়। এই দুটো জিনিস এখান থেকে পড়লে। আচ্ছা, তারপরে বলছে গদ, গাম, যেগুলো আঠা তৈরিতে ব্যবহার করা হয় মেনলি। সজনে গাছে তোমরা দেখেছো, আশেপাশে যদি তারা যাদের গ্রামে বাড়ি তারা বেশি ভালো দেখতে পাবে, যে সজনে গাছে এরকম এক ধরনের আঠা নির্গত হয়, ওটাকে বলা হচ্ছে গদ। আমড়া গাছে, জিওল গাছ, বাবলা গাছ, এই সমস্ত গাছের কাণ্ডেও কিন্তু পাওয়া যায়। তো এগুলো দিয়ে কি তৈরি হয়, এই যে গদ আঠা রূপে বই বাঁধাই শিল্পে, কাঠের কাজে, বিভিন্ন কাজে কিন্তু এগুলো ব্যবহার করা হয়। রজন কোন গাছে পাওয়া যায়, রজন শাল গাছে পাওয়া যায়, পাইন গাছে পাওয়া যায়। ঠিক আছে, রজন। আচ্ছা, রজন কি কাজে সাহায্য করে, এই যে কাঠ পালিশের বা গালা হিসেবে ব্যবহৃত হয়। আর এই যে কিছু আছে গদ রজন রয়েছে, যেগুলো ধুনো, পুজো পার্বণে ব্যবহার করা হয়। তো এই ব্যবহারগুলো না পড়তে হবে, ব্যবহারগুলো থেকে ধরো বললো তোমাকে যে কোনগুলি ধুনো বানাতে বা পুজো পার্বণে ব্যবহার করা হয়, বা কোনগুলি এই যে আঠা রূপে বই বাঁধাই শিল্পে বা কাঠ শিল্পে ব্যবহার করা হয়, তখন তোমাকে এই যে বলতে হবে এক্সাম্পল। ট্যানিন কি কাজে আসে, ট্যানিন পাওয়া যায় চা গাছের পাতা, হরিতকি, বয়রা, তেঁতুল, এই সমস্ত জায়গা থেকে। চামড়া পাকা করতে, কালি প্রস্তুত করতে ট্যানিন ব্যবহার করা হয়, চামড়া টান করতে, স্কিন টান করতে, বিভিন্ন ধরনের ক্রিমে কিন্তু ট্যানিন ইউজ করা হয়, অ্যান্টি এজিং ক্রিমগুলো রয়েছে যেখানে, হ্যাঁ, তো ওগুলো ওই যে কি বলে, স্কিনটাকে টান রাখতে বা সতেজ রাখতে সাহায্য করে এই ট্যানিন। উপক্ষার কি পাওয়া যায়, উপক্ষার নাইট্রোজেন যুক্ত বেশ কিছু উপক্ষার রয়েছে, এই যে কুইনাইন, নিকোটিন, ডাটুরিন। তাহলে কুইনাইন পাওয়া যায় সিংকোনা গাছের ছাল থেকে। দেখো এগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে এগুলো আমি বাদ দিতে পারবো না, এই জায়গাটা কিন্তু খুব ভালো করে প্রত্যেককে পড়তে হবে। কুইনাইন পাওয়া যাবে কোথায়, সিংকোনা গাছের ছালে।
নিকোটিন পাওয়া যাবে তামাক গাছের পাতায়, ডাটুরিন পাওয়া যাচ্ছে ধুত্রা গাছের পাতায়, রেসারপিন পাওয়া যাবে সর্পগন্ধা গাছের মূলে, ক্যাফিন কফি গাছে পাওয়া যায়, থেইন চা গাছে পাওয়া যায়, মরফিন আফিম গাছে পাওয়া যায়। তো কোনগুলো কোন গাছে পাওয়া যায় এবং কুইনাইন কি গাছে ব্যবহার হয়? ম্যালেরিয়ার ওষুধ হিসেবে। নিকোটিন মাদক দ্রব্য হিসেবে ব্যবহার করা হয়, ডাটুরিন হাঁপানি উপশমকারী ওষুধ হিসেবে ব্যবহার করা হচ্ছে, রেসারপিন উচ্চ রক্তচাপ কমানোর ওষুধের জন্য, ক্যাফিন ব্যথা বেদনা উপশমকারী ওষুধ হিসেবে ব্যবহার হয়, থেইন মানসিক ক্লান্তি অবসাদ, আর মরফিন যন্ত্রণা বা ব্যথার উপশম হিসেবে ব্যবহার করা হয়। বুঝতে পারলে? মানে এই জায়গাটা এতটাই ইম্পর্টেন্ট, এই জায়গাটা কিন্তু ভালোভাবে মুখস্থ করতে হবে। যে কোনো প্রশ্ন চলে আসতে পারে এই জায়গা থেকে, যে কোনো প্রশ্ন চলে আসতে পারে, খুব ভালোভাবে এই দুটো জায়গা কিন্তু দেখবে। প্রত্যেকটা জিনিসের এই যে উপক্ষারগুলো কোথায় পাওয়া যায়, কোন গাছ থেকে পাওয়া যায়, আর তাদের কাজ কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা। আচ্ছা, এবার চলে আসছে কিছু প্রাণীর রেচন অঙ্গ। কয়েকটি প্রাণীর রেচন অঙ্গের নাম পড়ে নিই আমরা। সংকোচনশীল গহ্বর কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? অ্যামিবা, ধরো এরকম দেখতে হচ্ছে অ্যামিবার নির্দিষ্ট তো কোনো শেপ নেই, এরকম একটাই এককোষী প্রাণী, তার ভেতর এইরকম ধরনের সাইটোপ্লাজম থাকে, কোষের মধ্যে যেমন সাইটোপ্লাজম থাকে, একটা নিউক্লিয়াস থাকে। তো এদের মধ্যে না সংকোচী গহ্বর রয়েছে, এরকম সংকোচী গহ্বর রয়েছে, যার মধ্যে এরা রেচন বস্তুগুলোকে জমা রাখে। ঠিক আছে? আচ্ছা, ফ্লেম কোষ কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? চ্যাপ্টা কৃমি বা গোল কৃমি। গোল কৃমি কোন কেমন ধরনের হয়? অ্যাসকারিস বা গোল কৃমি, চ্যাপ্টা কৃমি এরকম ফিতের মতন হবে, গোল কৃমি, চ্যাপ্টা কৃমি। এদের ক্ষেত্রে কি দেখতে পাওয়া যায়? ফ্লেম কোষ দেখতে পাওয়া যায়। কেঁচো, কেঁচোর মধ্যে কি দেখতে পাওয়া যায়? নেফ্রিডিয়া। কেঁচোর রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া। এদের দেহ এরকম অসংখ্য খণ্ডে খণ্ডে বিভক্ত, তো এই প্রত্যেকটা খণ্ডে নেফ্রিডিয়া প্রেজেন্ট রয়েছে লাস্টের দিকে। এই খণ্ডগুলোতে কি রয়েছে? এরকম জায়গায় নেফ্রিডিয়া প্রেজেন্ট রয়েছে, এই জায়গাগুলোতে নেফ্রিডিয়া প্রেজেন্ট রয়েছে, যেগুলো রেচন কার্যে সাহায্য করে। ম্যালপিজিয়ান নালিকা কাদের দেহে দেখতে পাওয়া যায়? পতঙ্গ, যেমন আরশোলার দেহে দেখতে পাওয়া যায়। আরশোলার দেহে দেখতে পাওয়া যায় ম্যালপিজিয়ান নালিকা। আর লাস্ট হচ্ছে বৃক্ক বা কিডনি, এটা মানুষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তাহলে কাদের ক্ষেত্রে কোন রেচন অঙ্গ? প্রাণীদের এই পাঁচটা তো মুখস্থ করলে, যে অ্যামিবার সংকোচনশীল গহ্বর, চ্যাপ্টা কৃমির ফ্লেম কোষ, ফিতা কৃমির ফ্লেম কোষ, কেঁচোর নেফ্রিডিয়া, পতঙ্গের ম্যালপিজিয়ান নালিকা। আর মানুষেরটা আমাদের ডিটেলে পড়তে হবে। এগুলো জাস্ট আমরা নাম পড়লাম, মানুষেরটা পুরো পদ্ধতি কিভাবে হয়, ওর মধ্যে মূত্র উৎপাদন, এর গঠন কেমন, এভরিথিং কিন্তু এবার আমরা দেখব। চলো মানুষের রেচন তন্ত্র সম্পর্কে এবার আমরা পড়ি। খুব ভালো করে বুঝবে এই জায়গাটা, মানুষের রেচনতন্ত্র কেমন দেখতে হয়। পাশে তো ছবি আছেই, তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখো। আচ্ছা, মানুষের রেচনতন্ত্রে কি কি অংশ দেখতে পাওয়া যায় ভালো করে দেখো। এটা হচ্ছে একটা কিডনি, এটা হচ্ছে একটা কিডনি। তো দুখানা কিডনি রয়েছে মানুষের দেহে, দুটো কিডনি রয়েছে। ওকে, দুখানা কিডনি। তো এই কিডনি থেকে কি এখানে রিলিজ হয়? দুটো গোবিনি রিলিজ হয়। কিডনি থেকে নির্গত হচ্ছে, এই দুটোকে কি বলছি আমরা? গোবিনি বলছি এই দুটোকে। আচ্ছা, আর গোবিনির পরে কি থাকে এখানটায়? কি কালার দিয়ে দেখাই? কালারটা দিয়ে দেখাই। গোবিনির পর এই জায়গাটা থাকে মূত্রথলি, আর এই জায়গাটাই মূত্র নালী। ঠিক আছে, মূত্র ছিদ্রের মাধ্যমে রয়েছে। তো এই যে মূত্রথলিটা রয়েছে, এটা কেমন দেখতে হয় বলতো? এই যে গোবিনি দুটো আসছে না, এই জায়গায় একটা এরকম ত্রিভুজ আকৃতির অঙ্গ দেখতে পাওয়া যায়। ঠিক আছে? আচ্ছা, এটাতে একটা চলো ও ভোট কালার করে দিচ্ছি আমি। আর এদিকে শিরা ধমনীটা এঁকে দিই। এটা হচ্ছে শিরা, বৃক্কীয় শিরা, দুপাশে জয়েন্ট থাকবে, আর একটা বৃক্কীয় ধমনী। ঠিক আছে,
বৃক্কীয় ধমনী। এই হচ্ছে আমাদের রেচন তন্ত্র। তাহলে এক এক করে আমরা দেখি এবার এদের কাজ সমস্ত কিছু। তাহলে এগুলোকে আমরা কি বলছি? এগুলোকে বলছি বৃক্ক। একজোড়া বৃক্ক বা কিডনি রয়েছে, কিডনি থেকে দুটো অংশ নির্গত হয়েছে, দুটো নালীপথ। এগুলোকে কি বলা হচ্ছে? এগুলোকে বলা হচ্ছে গোবিনী। গোবিনী থেকে এটাকে বলা হচ্ছে মূত্রথলি। ঠিক আছে, মূত্রথলি এইটাকে বলা হচ্ছে, আর এটা পুরো মূত্রাশয়। মূত্রাশয়ের মধ্যেই মূত্রথলি রয়েছে, আর এটাকে বলা হচ্ছে মূত্রছিদ্র। ঠিক আছে, মূত্রছিদ্র। তাহলে এই যে অংশগুলো রয়েছে আমাদের পার্টে পার্টে দেখতে হবে। এই যে কিডনি, কিডনির গঠন কেমন আমরা একটা একটা করে দেখব। কিডনি কেমন দেখতে, কিডনির কাজ কি? গোবিনী কেমন দেখতে, তার কাজ কি? এই মূত্রাশয়টা পুরোটা, এদের কাজ কি? একটা একটা করে স্টেপ বাই স্টেপ দেখব। তাহলে আমরা চারটে মেন জিনিস দেখেছি, বৃক্ক, গোবিনী, এই মূত্রাশয়টাকে আমি একসাথেই লিখছি, মূত্রাশয়, মূত্রছিদ্র। ঠিক আছে, আচ্ছা চলো একটা একটা করে আমরা দেখব। ফার্স্টেই চলে আসছে বৃক্ক, কিডনি। আমি ছবি আঁকছি, খুব ভালো করে বুঝবে, পাশে তো ছবি দেওয়াই আছে, বইয়ের ছবি কেমন, বাট এখানে আমি যেভাবে দেখাচ্ছি তোমার বুঝতে সুবিধা হবে। দেখো তো একটা কিডনিকে দেখাচ্ছি। কিডনি ধরো বাইরে থেকে দেখতে তো এরকম শিম বীজের মতন দেখতে, দেখে বুঝতেই পারছো। তো এটাকে যদি আমি অর্ধেকটা কেটে দিই, মানে অর্ধেকটা এরকম লম্বা বরাবর কেটে দিলাম, কেটে দিলে এইরকম ভেতরের অংশগুলো দেখতে পাওয়া যাবে। তো এর ভেতরে কি কি অংশ রয়েছে, চলো এই কিডনিটাকে আমরা কাটলাম, বড় করে আঁকি, তাহলে তোমরা বুঝতে পারবে কি কি অংশ দেখতে পাওয়া যায়। ধরো এইরকম একটা অংশ, ঠিক আছে, এরকম ধরো একটা অংশ। আচ্ছা, তাহলে এই যে জায়গাটায়, এই জায়গাটায় কি দেখতে পাওয়া যায়? এই জায়গাটা তো মুছে দিই, কারণ এখানটা তো ভেতরে অনেক কিছু রয়েছে। কি কি রয়েছে ভেতরে? এইরকম একটা অংশ দেখতে পাওয়া যাবে। এইরকম একটা অংশ দেখতে পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা এই জায়গায় কে ঢুকেছিল? ওই বৃক্কীয় শিরাধমনীটা ঢুকেছিল। তো তো শিরাধমনী দেখাচ্ছি আমি এখানে। শিরাধমনী এর ভেতরে গিয়ে কি হবে? জালক গঠন করবে, শিরা, আর এই হচ্ছে ধমনী। শিরা ধমনী দুটোই গেছে, আর এগুলো ভেতরে এসে কি করেছে আমি ছোট করে দিচ্ছি। এইবার এখান থেকে বিভিন্ন জায়গায় জালকের মতন পরিবেষ্টিত হয়েছে, জালকের মতন পরিবেষ্টিত হয়েছে। আর দেখাচ্ছি না, ভেতরে পুরো সরু হয়ে আস্তে আস্তে ঢুকে গেছে। আচ্ছা, তাহলে এই যে অংশটা, এর বাইরে একটা প্রাচীর রয়েছে, এর বাইরে একটা প্রাচীর রয়েছে। এই বাইরের প্রাচীরটাকে কি বলবো আমরা? এই বাইরের প্রাচীরটা এখানে দেখতেই পাচ্ছ, এটাকে বলছে পুরো বৃক্কটাকে, এটাকে বলছে ক্যাপসুল। ঠিক আছে, এর দুটো অংশে বিভক্ত করা যায়। এই বাইরের অংশটাকে বলা হয় কর্টেক্স অঞ্চল, এটাকে বলবো কর্টেক্স অঞ্চল, আর ভেতরের অংশটাকে বলবো কি? মেডালা অঞ্চল। এটাকে বলছি কর্টেক্স, আর এটাকে বলছি মেডালা। ঠিক আছে, আচ্ছা চলো তারপর কি রয়েছে? এই যে মেডালা অঞ্চল রয়েছে, এইখানে এই যে ত্রিকোণাকার যে অংশটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাকে, মানে এই খাঁজটাকে, বৃক্কের এই যে খাঁজটা, এই খাঁজটাকে বলা হয় হাইলাম। খাঁজটাকে কি বলা হচ্ছে? হাইলাম বলা হচ্ছে। আর এই হাইলাম অংশে কি যুক্ত রয়েছে? এই যে অংশটা দেখতে পাচ্ছ না, এই অংশটা কার সাথে যুক্ত হয়েছে? সরাসরি গোবিনীর সাথে যুক্ত হয়েছে। এটা পরে যে নালীটা বৃক্ক থেকে নির্গত হয়েছে না, গোবিনী, গোবিনীর সাথে যুক্ত হয়েছে। আর এই অংশটাকে বলা হয় রেনাল পেলভিস। রেনাল পেলভিস, যে অংশটা গোবিনীর সাথে কানেক্ট হয়েছে সেই অংশটাকে বলছি রেনাল পেলভিস। এই রেনাল পেলভিস এই ওপরে ভেতরে গিয়ে কি করেছে? একটা বড় অংশ তৈরি করেছে।
মানে এই যে এরিয়াটা, এই এরিয়াটাকে আমরা কি বলবো? মেজর ক্যালিক্স। মেজর ক্যালিক্স বলছি। আর এই মেজর ক্যালিক্স আবার শাখা প্রশাখায় বিভক্ত হয়েছে না? এই শাখা প্রশাখায় বিভক্ত হয়ে যাওয়া এটাকে আমরা বলছি কি? মাইনর ক্যালিক্স। মাইনর ক্যালিক্স কি বললাম? তাহলে মেজর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স। তাহলে রেনাল পেলভিস এসে মেজর ক্যালিক্স গঠন করেছে, তারপর আরো শাখা প্রশাখায় বিভক্ত হয়ে মাইনর ক্যালিক্স গঠন করেছে। এবার এই মাইনর ক্যালিক্সের এই যে জায়গাগুলো না, যেখানে গিয়ে শেষ হচ্ছে, সেই জায়গায় কিন্তু এক ধরনের ছিদ্র দিয়ে শেষ হচ্ছে। এই ছিদ্রটাকে কি বলবো? এই ছিদ্রগুলোকে বলবো রেনাল প্যাপিলা। এই ছিদ্রগুলোকে কি বলবো? রেনাল প্যাপিলা বলছি। আর এই রেনাল প্যাপিলা এই জায়গা থেকে এরকম অনেকগুলো পিরামিডের ন্যায় অংশ এরকম নির্গত হয়েছে। এখান থেকে এরকম অংশ দেখতে পাওয়া যায়। এরকম অংশ নির্গত হয়েছে। তো এইগুলোকে আমরা কি বলবো? এগুলোকে বলবো রেনাল ক্যাপস, রেনাল পিরামিড। রেনাল পিরামিড, ঠিক আছে। দুটো রেনাল পিরামিডের মাঝখানে যে ফাঁকা স্থান রয়েছে, এই যে মাঝে যে ফাঁকা স্থান, এই ফাঁকা স্থানটাকে কি বলবো? রেনাল কলাম। রেনাল কলাম বলছি, দুটো পিরামিডের মাঝখানটা রেনাল কলাম। তাহলে এই হলো কি? পুরো একটা কিডনির গঠন। তাহলে কি কি গঠন বললাম? বৃক্কীয় শিরা, বৃক্কীয় ধমনী, সেটা বৃক্কের মধ্যে ঢুকেছে, সেটা দেখিয়েছি। আচ্ছা, পুরো কিডনিটাকে যখন আমরা লম্বচ্ছেদ করেছি, কিডনির এই যে খাঁজ অংশ, যেখানটায় এসে খাঁজ হয়েছে, এই খাঁজ অংশটাকে আমরা কি বলছি? হাইলাম বলছি। এই হাইলাম অংশে কি হচ্ছে? একটা অংশ যেটা গোবিনের সাথে যুক্ত, সেই গোবিনের সাথে যুক্ত অংশটাকে আমরা বলছি রেনাল পেলভিস। রেনাল পেলভিস বৃক্কের মধ্যে গিয়ে একটা বড় অংশ, চওড়া অংশ তৈরি করেছে, যেটাকে বলছি মেজর ক্যালিক্স। মেজর ক্যালিক্স আবার শাখা প্রশাখায় বিভক্ত হয়ে শাখা প্রশাখাগুলোকে বলছি মাইনর ক্যালিক্স। মাইনর ক্যালিক্স একটা ছিদ্র দ্বারা উন্মুক্ত মেডালা অঞ্চলে, সেই ছিদ্রগুলোকে বলছি রেনাল প্যাপিলা। এবং রেনাল প্যাপিলা থেকে অসংখ্য তন্তুন্নয় অংশ নির্গত হয়েছে, যেগুলোকে বলছি রেনাল পিরামিড। দুটো রেনাল পিরামিডের মাঝের স্থানটাকে বলা হচ্ছে রেনাল কলাম। বোঝা গেছে? আর এই পুরো অংশটা রয়েছে মেডালা অঞ্চলে, আর বাইরের এরিয়াটাকে বলা হয় কর্টেক্স। আর কর্টেক্সের বাইরেও যে আবরণীটা রয়েছে সেটাকে বলা হয় রেনাল ফাসা। ঠিক আছে, কর্টেক্সের বাইরেও যে আবরণীটা রয়েছে সেটাকে বলা হয় রেনাল ফাসা। রেনাল ফাসা। তাহলে এই হচ্ছে একটা কিডনির গঠন। এবার ভালো করে বুঝবে, আমাদের যে কিডনি রয়েছে, এই কিডনি কিন্তু 10 লক্ষ নেফ্রন নিয়ে গঠিত। মানে এই একটা কিডনির মধ্যে কি রয়েছে? একটা কিডনির মধ্যে 10 লক্ষ নেফ্রন উপস্থিত। ঠিক আছে, 10 লক্ষ নেফ্রন উপস্থিত। নেফ্রন এর মধ্যে কোথায় উপস্থিত? ঠিক আছে, সেটা অনেকে বুঝতে পারে না। তাহলে দেখো কোথায় উপস্থিত, চলো দেখে নিই, গ্রিন দিয়ে দেখায়। ধরো এইখানটা একটা নেফ্রন উপস্থিত, খুব ক্ষুদ্র। ধরো এই একটা নেফ্রন, এর সাথে এইভাবে একটা নেফ্রন রয়েছে, এইভাবে অসংখ্য 10 লক্ষ নেফ্রন কনজাস্টেড হয়ে পুরো এই মেডালা কর্টেক্স দিয়ে ভর্তি রয়েছে। আমি 3টে দেখিয়েছি। এরকম ভাবে পুরো মেডালা অঞ্চল, কর্টেক্স অঞ্চল ভর্তি হয়ে কি রয়েছে? প্রচুর নেফ্রন রয়েছে। আর এই যে সমস্ত নেফ্রনগুলো রয়েছে, নেফ্রন ন্যাচারালি কেমন দেখতে হয়? এরকম একটা ম্যালপিজিয়ান কণা থাকে, তারপর সেখান থেকে বৃক্কীয় নালিকা নির্গত হয়, এটা হচ্ছে সংগ্রাহী নালিকা। এই হচ্ছে গঠন একটা নেফ্রনের। তো প্রত্যেকটা নেফ্রন, ধরো এর পাশে এই আর একটা নেফ্রন, এটা আর একটা নেফ্রন। তো এই প্রত্যেকটা নেফ্রনের যে সংগ্রাহী নালিকাগুলো রয়েছে না, এগুলো পরস্পর যুক্ত হয়ে যায়। যতগুলো নেফ্রন রয়েছে সব কারো না কারোর সাথে কানেক্টেড থাকে। ধরো এখানে যে সংগ্রাহী নালিকা, তার সাথে আর একটা সংগ্রাহী নালিকা কানেক্টেড, তারপরে এটার সাথে এটা কানেক্টেড, এইভাবে সব যুক্ত হয়। সমস্ত সংগ্রাহী নালিকাগুলো যুক্ত হয়ে একটা সিঙ্গেল নালীপথে আসে। তার মানে ধরো এটা একটা নেফ্রনের সংগ্রাহী নালিকা,
এটা একটা নেফ্রনের সংগ্রাহী নালিকা এর সাথে কানেক্টেড হলো, আর একটা নেফ্রনের সংগ্রাহী নালিকা এখানে কানেক্টেড হলো, এই আর একটা নেফ্রনের সংগ্রাহী নালিকা এখানে কানেক্টেড হলো। এইভাবে প্রত্যেকের সংগ্রাহী নালিকা কানেক্টেড হয়ে একটা বড় নালীপথ তৈরি করে। এটাকে কি বলা হচ্ছে? বেলিনির নালী। বেলিনির নালী বলছি। আর এই বেলিনির নালীগুলো কোথায় এসে উন্মুক্ত? রেনাল প্যাপিলায় এসে উন্মুক্ত। সমস্তগুলো থেকে কি হয়? রেনাল প্যাপিলায় উন্মুক্ত। কারণ নেফ্রনের মধ্যে যখন মূত্র উৎপন্ন হয় তখন লাস্টে কোথায় আসে? সংগ্রাহী নালিকায় আসে। এটা হচ্ছে সংগ্রাহী নালিকা, এই সংগ্রাহী নালিকায় আসে। তো প্রত্যেকটা সংগ্রাহী নালিকাতে মূত্র উৎপন্ন হয়ে এলো, আসার পর সব মূত্রগুলো একসাথে এই বেলিনির নালীতে আসছে। এই বেলিনির নালী কোথায় যুক্ত? রেনাল প্যাপিলাতে যুক্ত। আর এই রেনাল প্যাপিলার মাধ্যমে মেজর ক্যালিক্স মাইনর ক্যালিক্স দিয়ে কোথায় চলে আসছে? গোবিনীতে চলে আসছে। তো এইভাবে মূত্র বৃক্কের মধ্যে, কিডনির মধ্যে তৈরি হয় এবং তৈরি হওয়ার পর চলে আসছে গোবিনীতে। তারপর গোবিনী থেকে পরের অংশে যাবে মূত্রাশয়। বোঝা গেছে? তাহলে পুরুষের যে কিডনি রয়েছে আর স্ত্রীদের যে কিডনি রয়েছে তাদের ওজনটা কিন্তু একটু আলাদা। পুরুষদের ক্ষেত্রে কি হয়? পুরুষদের ক্ষেত্রে 150 গ্রাম আর স্ত্রীদের ক্ষেত্রে 135 গ্রাম ওয়েট হয়ে থাকে। ঠিক আছে, কিডনিটার। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। তাহলে কি কি অংশ কিডনির মধ্যে দেখতে পাওয়া যায় সেটা আমরা বুঝলাম। তাহলে কিডনির মধ্যে যেহেতু 10 লক্ষ নেফ্রন রয়েছে আর নেফ্রনের কাজ মূত্র উৎপাদন করা, তাহলে এখানে আমি বৃক্ক বা কিডনির কাজ কি লিখব? কিডনির কাজ কি লিখব? এটি রক্ত মধ্যস্থ দূষিত পদার্থগুলিকে পৃথক করে মূত্র উৎপাদন করে। তাহলে এটা রেচন পদার্থ উৎপন্ন করে, রক্তকে পরিষ্কার করছে, তাই না? রক্ত থেকে দূষিত পদার্থ নিয়ে নিচ্ছে মানে রক্তকে পরিষ্কার করছে। তো রক্তকে পরিষ্কার করছে, পরিশ্রুত করছে বলা যেতে পারে। ঠিক আছে, এই সমস্ত কাজগুলো কিন্তু কিডনি করছে। এরপর কিডনি থেকে পরবর্তী অংশে চলে যাব আমরা গোবিনী। কিডনির কাজ আমাদের বোঝা গেল, কিডনির গঠনও কিন্তু আমাদের বোঝা হয়ে গেছে। তো এবার কিডনির পরে কে আসছে? গোবিনী আসছে। চলো গোবিনীর গঠনটা দেখে নি। গোবিনী কেমন দেখতে? এই যে গোবিনী, মূত্রাশয়, মূত্রনালী, তিনটা অংশই দেখে নি, এখানে একবারেই হয়ে যাবে। এবার আসছি গোবিনীতে। এটা গোবিনী, এটা আর একটা গোবিনী। ঠিক আছে, কিডনির ভাইলাম অংশ বা রেনাল পেলভিস থেকে দুটো নালীপথ নির্গত হচ্ছে, যেটাকে আমরা কি বলছি? যেটাকে আমরা বলছি গোবিনী, তাই তো? আর এই গোবিনী কাজ কি? দেখো, সরু একটা নলাকার পথ, আলাদা কিছু তো নেই। তাহলে এটি বৃক্ক থেকে উৎপন্ন মূত্র জাস্ট কি করছে? পরিবহন করে মূত্রাশয়ে নিয়ে আসে, পরিবহন করে মূত্রাশয়ে নিয়ে আসে। এটাই এর কাজ, এর আলাদা করে কিন্তু আর কোনো কাজ নেই। ঠিক আছে, তারপরে আসছি মূত্রাশয়। গোবিনী গেল, এরপরে আসছি মূত্রাশয়। মূত্রাশয় কেমন দেখতে? এরকম একটা অংশ, তাই তো? তো এখানে ত্রিভুজ আকৃতির কিন্তু একটা অংশ দেখতে পাওয়া যায়, এরকম ত্রিভুজ আকৃতির একটা অংশ এরকম দেখতে পাওয়া যায়, যেটা মূত্রনালীর সাথে কানেক্টেড, ত্রিভুজ আকৃতির অংশ। তো এখান থেকে উৎপন্ন মূত্র, এই যে কিডনি থেকে উৎপন্ন মূত্র কি হচ্ছে? উৎপন্ন মূত্র এখানে জমা হচ্ছে। তো জমা হতে হতে যখন 500 ml মতন মূত্র জমা হয়ে যায়, তখনই কিন্তু প্রচন্ড বেগ আসে আর তখন মূত্র ত্যাগ করার প্রয়োজন পড়ে। তো এখানে আস্তে আস্তে মূত্র কি হচ্ছে? সাময়িকভাবে সঞ্চিত হয়। মূত্রথলিতে কি হয়? সাময়িকভাবে মূত্র সঞ্চিত হয়। এবং এখানে দুটো স্ফিংটার রয়েছে, এই জায়গায় একটা এরকম স্ফিংটার রয়েছে
আর এই জায়গায় আর একটা, মানে এই জায়গায় ঠিক না, মানে একদম এই জায়গার একটা স্ফিংটার রয়েছে। স্ফিংটার কি জিনিস? এটাকে বলা হয় অন্তঃস্ফিংটার, তাই তো? এক সেকেন্ড। ঠিকই আছে, অন্তঃস্ফিংটার। আর এটা হয়ে যাচ্ছে বহিঃস্ফিংটার। ঠিক আছে, তাহলে এখানে যে স্ফিংটারটা রয়েছে, স্ফিংটারের কাজ হচ্ছে সবসময় ওটা সবসময় বন্ধ থাকে। যখন প্রচন্ড তাপ মানে চাপ এখানে প্রয়োগ হবে এবং সেই চাপ প্রয়োগের ফলে তোমার একটা কিন্তু প্রতিবর্ত ক্রিয়া যাবে, অটোমেটিক কিন্তু ওটা খুলে যাবে না, স্ফিংটার ওপেন হবে না, অটোমেটিক ওপেন হবে না। তো কখন ওপেন হবে? যখন আমরা চাইবো। সেই ওখান থেকে কি একটা আমাদের নার্ভের মাধ্যমে বা স্নায়ু পড়েছি আমরা, স্নায়ুর মাধ্যমে কি হবে, আমাদের ব্রেনে বা মস্তিষ্কে গিয়ে বলবে যে তুমি বুঝতে পারবে না, তোমার সেন্স আসবে যে এবার আমাকে টয়লেটে যেতে হবে। তাহলে সেক্ষেত্রে কি হবে, তোমার ব্রেনে যে সেন্সটা গেল, সেই সেন্সটার জন্য তুমি ওয়াশরুম যাচ্ছ এবং সেখানে যাওয়ার পরে কিন্তু তুমি মূত্রত্যাগ করছো। তাহলে সেক্ষেত্রে তখন কিন্তু স্ফিংটারটা ওপেন হবে। তো আমরা যখন চাইবো তখনই স্ফিংটারটা ওপেন হবে। তো অন্তঃস্ফিংটার ওপেন হবে এবং তারপরে কিন্তু এই মূত্র ছিদ্রের এখানে আর একটা স্ফিংটার থাকে যেটাকে বহিঃস্ফিংটার বলা হয়, সেটাও ওপেন হলে তখন কিন্তু মূত্র ত্যাগ হয় দেহের বাইরে। ওকে, তাহলে এই দুটো স্ফিংটার। তারপরে মূত্রনালী কি হচ্ছে, এই যে মূত্রনালী এখানে রয়েছে, মানে এই নালীপথটাকে বলা হয়, আর এটাকে ছিদ্র বলা হয়। তো এই মূত্রনালীর মাধ্যমে কি হচ্ছে, স্ফিংটার থেকে পরবর্তীকালে ছিদ্রের মাধ্যমে দেহের বাইরে উন্মুক্ত হচ্ছে। এবার পুরুষদের মধ্যে এই মূত্রনালীটা অনেকটা বিস্তার লাভ করেছে পেনিসের মধ্যে দিয়ে, আর স্ত্রীদের ক্ষেত্রে সরাসরি কিন্তু মূত্র ছিদ্রের মাধ্যমে দেহের বাইরে উন্মুক্ত। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু কিডনিতে উৎপন্ন মূত্র দেহের বাইরে নির্গত হচ্ছে। তাহলে আমাদের রেচনতন্ত্রের যে যে অংশগুলো ছিল, কিডনি, কিডনির মধ্যে কি, কিডনির পরে কি ছিল, গোবিনী, গোবিনীর পর কি হলো, মূত্রাশয়। তাহলে কিভাবে মূত্র তৈরি হলো এটা দেখিনি এখনো। মূত্র তৈরি হয় এটা জানতে পারলাম, সেবার মূত্র গোবিনীর মাধ্যমে পরিবহন হয় এবং এখানে এসে বাইরে নির্গত হয়। এইটুকু তো ক্লিয়ার আমাদের কাছে। এইবার যেটা জানা হয়নি এখনো বা জানতে বাকি, যে কিডনির মধ্যে যে নেফ্রনের কথা আপনি বললেন, নেফ্রন কেমন দেখতে হয় আর নেফ্রন কিভাবে মূত্র উৎপন্ন করে, এটুকুই আমাদের জানার, তাই তো? চলো এটুকু আমরা জেনে নিই। চলো, এই যে নেফ্রনের ছবি দেখতে পাচ্ছ, তো এক একটা মানে কিডনির মধ্যে প্রায় 10 লক্ষ নেফ্রন প্রেজেন্ট থাকে। তা নেফ্রন কেমন দেখতে হয়? নেফ্রন কিন্তু মূলত দুটো অংশ নিয়ে গঠিত, প্রধান দুটো অংশ নিয়ে গঠিত। একটাকে বলা হয় ম্যালপিজিয়ান কণা বা ম্যালপিজিয়ান কর্পাসেল, ম্যালপিজিয়ান কণা বা ম্যালপিজিয়ান কর্পাসেল। আরেকটা হয়ে যাচ্ছে, আরেকটা পরের পেজে লিখি, বৃক্কীয় নালিকা। ঠিক আছে, আমরা আগে ম্যালপিজিয়ান কণাটা জেনে নিই। তো নেফ্রনের কাজ মূত্র উৎপন্ন করা, আলাদা করে কাজ লিখছি না, আগে ম্যালপিজিয়ান কণা দেখে নিই। এখানে তো নেফ্রনের পুরো ছবিটা দেখতে পাচ্ছ। ম্যালপিজিয়ান কণা কতটা বলো তো? এই অংশটাকে বলা হচ্ছে ম্যালপিজিয়ান কণা বা ম্যালপিজিয়ান কর্পাসেল। এটা কি কি অংশ নিয়ে গঠিত? ম্যালপিজিয়ান কণা আর ম্যালপিজিয়ান কর্পাসেল, এটা আবার দুটো অংশে বিভক্ত। একটাকে বলা হয় গ্লোমেরুলাস, আর একটাকে বলা হয় বাউম্যানস ক্যাপসুল। দেখো কেমন গঠন হয়। বাউম্যানস ক্যাপসুলটা কেমন দেখতে হবে? অর্ধেকটা দেখালাম, ঠিক আছে, পুরোটাই ভর্তি থাকে তো অর্ধেকটা দেখালাম। আচ্ছা, আর এখানটা থাকবে কি, গ্লোমেরুলাস। ধরো এপাশ থেকে শিরা আসছে, শিরা মানে কি, যেখানে দূষিত রক্ত আসবে, শিরা মানে দূষিত রক্ত আসবে। একটা মানে দু রকমের অংশ এখানে আসে। এবার এখানে একটা রক্ত জালক তৈরি হবে, এখানে একটা রক্ত জালক এরম ভাবে তৈরি হবে, রক্ত জালক তৈরি হয়ে আবার এখান থেকে বেরিয়ে যাবে। তো
তো এই যে শিরা ধমনীগুলো বৃক্কের মধ্যে ঢুকেছে না, সেগুলো এসে প্রত্যেকটা নেফ্রনের এই জায়গায় ভেতরে গিয়ে এরকম কুণ্ডলীকৃত হয়, প্রত্যেকটা নেফ্রনের ম্যালপিজিয়ান কণার ভেতরে গিয়ে কুণ্ডলীকৃত হয়। তো এই কুণ্ডলীকৃত অংশগুলোকে, রক্তবাহের কুণ্ডলীকৃত অংশগুলোকে কি বলছি আমরা? গ্লোমেরুলাস বলি। এটাকেই বলা হয় গ্লোমেরুলাস। এখানে প্রচুর রক্তবাহ রয়েছে, এটাকে বলা হয় অন্তর্মুখী ধমনী, অন্তর্মুখী ধমনী। আর যেটা বেরিয়ে যাচ্ছে সেটাকে বলা হয় বহির্মুখী ধমনী, বহির্মুখী ধমনী। ঠিক আছে, অন্তর্মুখী ধমনী এখানে এসে একটা ক্লট বা জালক তৈরি করলো, তারপর আবার বাইরে বেরিয়ে গেল, বহির্মুখী ধমনী। আর এর মধ্যে দিয়ে তো রক্ত বাহিত হচ্ছে, তাই না? তো রক্ত বাহিত হচ্ছে, আর এই অংশটাকে আমরা কি বলছি? বোম্যানস ক্যাপসুল। বোম্যানস ক্যাপসুল। এবার দেখো কি হয়, এই যে গ্লোমেরুলাস, গ্লোমেরুলাসে কি হবে? গ্লোমেরুলাসে পরা পরিস্রাবণ হবে। পরা পরিস্রাবণ বলতে কি বোঝায়? পরা পরিস্রাবণ মানে হচ্ছে আলট্রা ফিল্ট্রেশন। ফিল্টার মানে বোঝো? জল ফিল্টার হওয়া মানে কি? যে জলের মধ্যে দূষিত পদার্থগুলোকে বাদ দিয়ে জলটাকে পরিশ্রুত করা বা পরিষ্কার করা। তেমন রক্তের মধ্যেও যে দূষিত পদার্থ আছে সেইগুলোকে পরিষ্কার করা বা ফিল্টার করাকে বলা হচ্ছে পরা পরিস্রাবণ বা আলট্রা ফিল্ট্রেশন। আর এই রক্তকে ফিল্টার করার কাজটা কে করছে? এই যে গ্লোমেরুলাসে কি হচ্ছে? মেন পরা পরিস্রাবণ বা ফিল্ট্রেশনটা হয়। তো রক্তবাহ, ধরো এটা গ্লোমেরুলাস, ধরো আমি এখানটা বলছি, এটা ধরো গ্লোমেরুলাস, আমি একটা জাস্ট নালী পথ দিয়ে দেখাচ্ছি, এটা গ্লোমেরুলাস, যার মধ্যে দিয়ে কি যাচ্ছে? রক্ত যাচ্ছে। এগুলো হচ্ছে রক্ত, রক্তকণিকা, রক্ত যাচ্ছে। এবার এর পরেই কে রয়েছে? বোম্যানস ক্যাপসুল রয়েছে এখান দিয়ে, এটা বোম্যানস ক্যাপসুল। এই বোম্যানস ক্যাপসুলের এখানে বেশ কিছু কোষ থাকে, জানো তো? এখানে বেশ কিছু কোষ থাকে, আর এই কোষগুলোর এরকম অংশ দেখতে পাওয়া যায়, উপবৃদ্ধি দেখতে পাওয়া যায় কোষগুলো, কোষগুলো এরকম উপবৃদ্ধি দেখতে পাওয়া যায়। তো এই কোষগুলো কি করে? রক্তের মধ্যে থেকে ছেঁকে নেয়। রক্ত কোষ নেবে না, কিন্তু কোনো লোহিত রক্তকণিকা আসবে না, শ্বেত রক্তকণিকা আসবে না, মানে রক্তের কোনো উপাদান আসবে না। কিন্তু রক্তের যে রক্তরস, তার মধ্যে যে ভাসমান দূষিত পদার্থ, মানে সেটা নাইট্রোজেন ঘটিত দূষিত পদার্থ হতে পারে, যে কোনো বজ্র পদার্থ, ইউরিয়া, অ্যামোনিয়া, যে এই সমস্ত জিনিসগুলো, বিলিরুবিন, বিলিওয়ার্ডিন, ক্রিয়েটিনিন, এই সমস্ত জিনিসগুলো কি হচ্ছে? মানে এই কোষগুলো কি হচ্ছে? ছেঁকে নিচ্ছে। তো এই কোষগুলোকে কি কোষ বলা হয়? পোডোসাইট কোষ বলা হয়। তো এইভাবে রক্ত থেকে পরিশ্রুত তরলটাকে কি করে? ছেঁকে নেয় এবং রক্তটা পরিষ্কার হয়ে এখান থেকে বেরিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে কাজ। তাহলে এখানে দুটো স্তর রয়েছে কোষের। তো বোম্যানস ক্যাপসুলের ভেতরের দিকে কিছু কোষ থাকে আর বাইরের দিকে কিছু কোষ থাকে। এগুলোকে কি বলছি? প্যারাইটাল কোষ। ভেতরের দিকের গুলোকে বলছি ভিসেরাল স্তর, ভিসেরাল স্তর। আর এই ভিসেরাল স্তরের কোষগুলোর মধ্যে কি দেখতে পাওয়া যাচ্ছে? এরকম ধরনের, এরকম ধরনের কিছু উপবৃদ্ধি পরিলক্ষিত হচ্ছে, এরকম ধরনের উপবৃদ্ধি দেখতে পাওয়া যায়। এই কোষগুলোকে বলা হচ্ছে পোডোসাইট কোষ। পোডোসাইট কোষ, ঠিক আছে? তাহলে এই কোষগুলোর কাজ কি? এই কোষগুলোর কাজ হচ্ছে গ্লোমেরুলাসের রক্ত থেকে দূষিত পদার্থগুলোকে নিয়ে নেওয়া বা গ্রহণ করা। গ্রহণ করে কোথায় দিচ্ছে? গ্রহণ করে এই বোম্যানস ক্যাপসুলে আনছে পরিশ্রুত তরলটাকে। তাহলে এই ম্যালপিজিয়ান কণার গঠন যদি আসে পরীক্ষায়, ম্যালপিজিয়ান কণার গঠন লেখো এবং ম্যালপিজিয়ান কণার চিত্র অঙ্কন করে গঠন মানে আলোচনা করো, তাহলে কিন্তু 3 নাম্বার কোশ্চেন বা 5 নাম্বারের কোশ্চেন কিন্তু দিয়ে দিতে পারে। তাহলে কিন্তু এই ছবিটা তোমাকে আঁকতে হবে। এই ছবিটা এঁকে এই যে তোমাকে অন্তর্মুখী ধমনী, বহির্মুখী ধমনী, গ্লোমেরুলাস, এখানে পোডোসাইট কোষের স্তরটা অন্তত দেখাতে হবে, ঠিক আছে? এবং এখান থেকে কি হচ্ছে আলটিমেটলি সেটা কিন্তু তোমাদের লিখতে হবে। বোঝা গেছে? চলো, আচ্ছা, তাহলে ম্যালপিজিয়ান কণার কাজ যদি বলি আমি, কাজ 1, গ্লোমেরুলাসে
পরা পরিস্রাবণ ঘটে, তারপরে রক্ত থেকে দূষিত পদার্থগুলিকে বোম্যান্স ক্যাপসুলে নিয়ে আসে। বোম্যান্স ক্যাপসুলে নিয়ে আসে, বোঝা গেল ম্যালপিজিয়ান কণা। তো এই ম্যালপিজিয়ান কণা তো হয়ে গেল, এরপরে একটা নালী সদৃশ অংশ দেখতে পাওয়া যাচ্ছে। এই নালী সদৃশ অংশটাকে আমরা কি বলবো? এই নালী সদৃশ অংশটাকে আমরা বলবো বৃক্কীয় নালিকা। ঠিক আছে, এটাকে বলছি বৃক্কীয় নালিকা। চলো, বৃক্কীয় নালিকা কেমন দেখতে হয়? বৃক্কীয় নালিকা এই স্টার্ট হচ্ছে এটা হচ্ছে সংগ্রাহী নালিকা। আর এটা কোথা থেকে আসছে? এটা শুরু হচ্ছে কিন্তু বোম্যান্স ক্যাপসুল থেকে। দেখো, এটা এখানটা কি ছিল? এখানটা ছিল বোম্যান্স ক্যাপসুল। এই জায়গাটা বোম্যান্স ক্যাপসুল ছিল। তো এখানে তো আমরা এই পর্যন্ত দেখলাম যে এখানে মূত্র মানে রক্ত থেকে দূষিত পদার্থগুলোকে নেওয়ার পর একটা তরল, লিকুইড তরল, সেটা কিন্তু এখানে এসছে। এইবার এর পরবর্তী পুরো অংশটাকে আমরা কি বলেছি? বৃক্কীয় নালিকা। তো বৃক্কীয় নালিকাকে কিন্তু অনেকগুলো ভাগে ভাগ করা যায়, মানে এইখান থেকে স্টার্ট করে, এখান থেকে স্টার্ট করে এই পর্যন্ত অংশকে আমরা কি বলছি? পরাসংবর্ত নালিকা। পরাসংবর্ত নালিকা। তারপর এইখান থেকে এই পর্যন্ত এরিয়াটাকে আমরা কি বলছি? হেনলির লুপ। তারপর এখান থেকে এই পর্যন্ত এরিয়াটাকে আমরা কি বলছি? দূরসংবর্ত নালিকা। দূরসংবর্ত নালিকা। আর তারপরে এই এই জায়গাটাকে বলছি, এই পুরো নালিকাটাকে বলছি আমরা সংগ্রাহী নালিকা। কটা নালিকা? চারটে নালিকা। পরাসংবর্ত, হেনলির লুপ, দূরসংবর্ত নালিকা, সংগ্রাহী নালিকা, এই চারখানা নালিকা রয়েছে। আচ্ছা, তো এখান থেকে যে উৎপন্ন মূত্রটা, যদিও এখন এটাকে মূত্র বলা যায় না, কারণ এখান থেকে অনেকটাই আমাদের বডি আবার অ্যাবজর্ব করে নেবে। তো এই যে তরলটা এসছে, এই তরলটা তো এখান থেকে আসবে। এখান থেকে আসার সময় অ্যাকচুয়ালি যে পরিমাণ রক্ত পরিশ্রুত হয়, সেই পরিমাণ যদি মূত্র উৎপন্ন হয়ে যেত, তাহলে দেহ থেকে সারাদিন মানে প্রায় 500 লিটার মূত্র নির্গত হয়ে যেত। ঠিক আছে, এবার ওই জন্য যে পরিমাণ রক্ত পরিশোধন হচ্ছে, সেই পরিমাণ মানে যে পরিমাণ বোম্যান্স ক্যাপসুলে আসছে, সেই পরিমাণ মূত্র কিন্তু তৈরি হয় না। তার থেকে 90% পুরো আমাদের বডি আবার অ্যাবজর্ব করে নেয়, আর বাকি 10% মূত্র উৎপন্ন করে। 10% না, 2% মূত্র উৎপন্ন করে, বাকিটা পুরোটাই অ্যাবজর্ব করে নেয়। তাহলে এখান থেকে যখন আসছে, আসার সময় কি হয়? ওদিকে পরাপরিস্রাবণ হয়েছে, পরাপরিস্রাবণের পর এরা কি করছে? পুনঃশোষণ করছে। মানে আশেপাশে না রক্তজালক প্রেজেন্ট থাকে। এই সমস্ত জায়গায় কি থাকে? রক্তজালক এরম ভাবে রক্তজালক প্রেজেন্ট থাকে। এরকম বিভিন্ন রক্তজালক কিন্তু প্রেজেন্ট থাকে। ঠিক আছে, তো এই যে রক্তজালকগুলো রয়েছে আশেপাশে, কি হয়? এখান থেকে যে অতিরিক্ত জল বেরিয়ে যাচ্ছে, আমাদের বডির জল প্রয়োজন, তো অতিরিক্ত জলটাকে কি করে? রক্তবাহ আবার
অ্যাবজর্ব করে নিচ্ছে। এবার রক্ত আবার নিয়ে নিচ্ছে মানে রক্ত এই জলটাকে নিয়ে নিচ্ছে, ক্ষতিকারক বস্তুগুলো কিন্তু নিচ্ছে না, শুধু জলটাকে ছেঁকে নিয়ে নিচ্ছে, ক্ষতিকারক বস্তুগুলো এর মধ্যেই রয়ে যাচ্ছে। তো এখানে কি হচ্ছে, যেগুলো প্রয়োজনীয় বস্তু, জল, শুরু করে লিখি, জল, কিছু খনিজ আয়ন, লবণ, মানে যেমন সোডিয়াম, লবণ, ঠিক আছে। তো এইগুলো কি করে নাই, এগুলো শোষণ করে নাই, কারণ এগুলো আমাদের বডির দরকার, এগুলো ফেলে দিলে হবে না। আর যেগুলো ক্ষতিকারক, ইউরিয়া, অ্যামোনিয়া, হিপিউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এগুলো ক্ষতিকারক, এগুলোকে বার করে দাও। তো এগুলো কিন্তু বেরিয়ে যাচ্ছে, যেগুলো ক্ষতিকারক সেগুলো এখানে থেকে যাচ্ছে, আর যেগুলো প্রয়োজনীয় সেগুলো আবার রক্ত কি করছে, রক্ত আবার অ্যাবজর্ব করে নিচ্ছে। তো এটা গেল পরাসংবর্ত নালিকা। তাহলে এখান থেকে যে পরিমাণ মূত্র আসছে সেখানে প্রয়োজনীয় বস্তুগুলো দেহ শোষণ করে নিচ্ছে, আর বাকি জিনিসগুলো পরের নালিকাতে মানে হেনলির লুপে চলে গেল। আচ্ছা, হেনলির লুপ এটা মূলত দেখবে একটা সরু আকৃতির, মানে অন্যগুলো তুলনায় সরু আকৃতির এবং ইউ আকৃতির একটা নলাকার অংশ। এই হেনলির লুপে মেনলি কি ঘটে, পুনঃশোষণ ঘটে। কিসের পুনঃশোষণ ঘটে, এখান থেকেও রক্ত কি করছে, কি শোষণ করছে, জল আর সোডিয়াম আয়ন। মেনলি এই জিনিসটাই এখানে শোষিত হয়, জল আর সোডিয়াম আয়ন হেনলির লুপে পুনঃশোষিত হচ্ছে। পুনঃশোষণ লিখে দিচ্ছি, পুনঃশোষণ মানে একবার রক্ত থেকে ওরা নিয়ে নিয়েছিল, আবার পুনরায় রক্ত এটাকে শোষণ করছে, তাই জন্য এটাকে বলা হয় পুনঃশোষণ। এখানেও পুনঃশোষণ ঘটলো। তারপর দূরসংবর্ত নালিকায় গেল ক্ষতিকারক বস্তুগুলো। দূরসংবর্ত নালিকাতেও আরেকটু যা যা পুনঃশোষণ করার দরকার সেগুলো পুনঃশোষণ হয়ে গেল, হওয়ার পর আলটিমেটলি চলে গেল সংগ্রাহী নালিকাতে। ঠিক আছে, আলটিমেটলি সংগ্রাহী নালিকাতে চলে গেল। তাহলে বৃক্কীয় নালিকার কাজ যদি আমি বলি, বৃক্কীয় নালিকার কাজ কি, যে রক্ত থেকে পরিশ্রুত তরলের প্রয়োজনীয় উপাদানগুলির পুনঃশোষণ ঘটায়, এবং ক্ষতিকারক বস্তুগুলির নির্গমন ঘটায়। ক্ষতিকারক বস্তু তো ওগুলো আসছেই, তার সাথে সাথে ক্ষতিকারক বস্তু, ধরো এই যে আমাদের বৃক্কীয় নালিকার প্রাচীরে কিছু কোষ আছে, অ্যাকচুয়ালি প্রাচীর যেটা দিয়ে প্রাচীরটা তৈরি হচ্ছে সেগুলোও তো কিছু কোষ দিয়ে তৈরি হয়েছে, ওই কোষগুলোও কিছু ক্ষতিকারক বস্তু ক্ষরণ করে। এই যে ক্রিয়েটিনিন এগুলো কিন্তু ক্ষরণ করছে এর মধ্যে, তাহলে এগুলোকে বলা হয় টিবিউলার ক্ষরণ বা নালিকা থেকে ক্ষরণ হচ্ছে। তো নালিকা থেকেও মূত্রের মধ্যে এমন কিছু ক্ষরণ বস্তু মিশে যায় যেগুলো কিন্তু মূত্র উৎপাদনে, মূত্রের গাঢ়করণে সাহায্য করে। তাহলে যে পরিমাণ তরল নির্গত হয়েছিল সেখান থেকে কি হলো, মূত্রটা গাঢ় হয়ে গেল, কারণ ম্যাক্সিমাম জল আবার বডি নিয়ে নিয়েছে, বডি অ্যাবজর্ব করে নিয়েছে। ঠিক আছে, তাহলে এটাই গেল বৃক্কীয় নালিকা এবং বৃক্কীয় নালিকার কাজ। তো এবার আমাদের দেখতে হবে বৃক্কীয় নালিকার কাজ তো দেখে নিলাম, তাহলে মূত্র সৃষ্টিতে নেফ্রনের ভূমিকা কি আমরা কিন্তু দেখে নিয়েছি অলরেডি। ফার্স্টে কি বললাম, রক্তের পরা পরিস্রাবণ, আলট্রা ফিল্ট্রেশন। রক্তের পরা পরিস্রাবণ কোথায় ঘটলো, গ্লোমেরুলাসে পরা পরিস্রাবণ ঘটলো। যে গ্লোমেরুলাসে থাকা রক্তের মধ্যে ক্ষতিকারক বস্তুগুলো তরল সহ পোটোসাইট কোষের মাধ্যমে বোম্যান্স ক্যাপসুলে আসা, এটাকেই বলা হচ্ছে পরা পরিস্রাবণ। হয়ে গেছে এখানে পরা পরিস্রাবণ। তারপর নেক্সট পয়েন্ট কি বলছে, পরা পরিস্রাবণের পর বলছে আয়নের সক্রিয় পুনঃশোষণ হবে, মানে পুনরায় নালিকা থেকে আবার শোষণ ঘটবে। এই যে নালিকা থেকে পুনঃশোষণ ঘটছে, তো পুনঃশোষণ ঘটছে, কি কি ঘটছে, এই যে জল, আয়ন, সবকিছুর পুনঃশোষণ ঘটছে। দ্বিতীয় পয়েন্টটাও হয়ে গেল। তৃতীয় পয়েন্ট কি বলছে, রেচন পদার্থের ক্ষরণ কে করছে, ওই যে বললাম প্রাচীরের যে কোষগুলো রয়েছে এই কোষগুলো ক্ষরণ করছে, সেই ক্ষরণ বস্তুটাও মূত্রের সাথে মিশছে। তাহলে এই তিনটে জিনিস হওয়ার পর যে জিনিসটা তৈরি হলো বা যে তরলটা তৈরি হলো এটাকেই বলছি আমরা ক্ষতিকারক মূত্র। তাহলে এর মধ্যে কি কি রয়েছে, এখানে মূত্র উৎপন্ন হলো এবং এই মূত্রের মধ্যে কি কি রয়েছে, ক্ষতিকারক বস্তু, ইউরিয়া, মেন বস্তু হচ্ছে ইউরিয়া, আমাদের
পদার্থ, মেন প্রধান রেচন পদার্থ কি মানুষের? ইউরিয়া সব থেকে বেশি থাকে। ইউরিয়া, অ্যামোনিয়া, হিপিউরিক অ্যাসিড, অ্যাসিড, ক্রিয়েটিন, ক্রিয়েটিনিন, এই সমস্ত বস্তুগুলো থাকে। আরো অনেক কিছু আসে, বিলিরুবিন, বিলিভার্ডিন, কিছু পিত্তরঞ্জক এখান থেকে নির্গত হয়, ঠিক আছে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু থাকে মূত্রের মধ্যে। তাহলে মূত্র সৃষ্টি কিভাবে হয় বুঝতে পারলে। তো আমি বলবো বইয়ের পড়া মুখস্থ করার দরকার নেই বাবা, যেটুকু বুঝলে তুমি নিজের ভাষায় বানিয়ে লিখবে। নিজের ভাষায় যত বানিয়ে লিখবে তত কিন্তু মার্কস পাওয়ার চান্সেস তত বেশি থাকে, ঠিক আছে। তো মুখস্থ করে বইয়ের মতন বহু লেখার দরকার নেই, ভালোভাবে নিজের মতন গুছিয়ে লিখবে। যেহেতু তুমি কনসেপ্ট বুঝেছো, কনসেপ্ট বুঝলে কিন্তু নিজে নিজে লেখা যায়। তো নিজে নিজে লেখার প্র্যাকটিস করবে, যত নিজে লিখবে তত বোর্ডসের পরীক্ষায় পরের বছর তোমরা মাধ্যমিক দেবে, মাধ্যমিকে যে যত নিজের ভাষায় গুছিয়ে লিখতে পারে না তারা বেশি নাম্বার পায়। তো চেষ্টা করবে নিজের ভাষায় গুছিয়ে লেখার, কারণ এখানে পুরো প্রসেসটা কিন্তু তোমরা বুঝে গেছো। তো প্রসেসটা বুঝে গেলে নিজের ভাষায় কিন্তু লেখাই যায়। ওকে, চলো তাহলে আমাদের মূত্র সৃষ্টি হয়ে গেল। আর আমরা লাস্ট দেখছি যে মানব দেহের অতিরিক্ত কিছু রেচনতন্ত্র রয়েছে। ওটা তো ছিল প্রধান রেচনতন্ত্র, যেখান থেকে আমাদের রক্তের ম্যাক্সিমাম দূষিত বস্তু নির্গত হচ্ছে। আর এক্সট্রা কি কি রয়েছে? এক্সট্রা রয়েছে আমাদের লিভার বা যকৃৎ। এই লিভার বা যকৃৎ কি উৎপন্ন করে? লিভার বা যকৃৎ পিত্তরস উৎপন্ন করে। আর এই পিত্তরসে কি থাকে বলতো? দুটি পিত্তরঞ্জক, দুটি পিত্তরঞ্জক থাকে। এই পিত্তরঞ্জক দুটোর নাম কি বলতো? বিলিরুবিন আর বিলিভার্ডিন। বিলিরুবিন আর বিলিভার্ডিন, এই যে দুটো পিত্তরঞ্জক, এটা যকৃতে উৎপন্ন হচ্ছে। এটাও কিন্তু দূষিত পদার্থ। আর সব থেকে গুরুত্বপূর্ণ, যকৃতের মধ্যে একটা চক্র চলছে যেটাকে বলা হয় অর্নিথিন চক্র। কি চলছে? অর্নিথিন চক্র। অর্নিথিন চক্রের মাধ্যমে যকৃতের মধ্যে কি উৎপন্ন হয়? ইউরিয়া উৎপন্ন হয়। কি উৎপন্ন হচ্ছে? ইউরিয়া উৎপন্ন হচ্ছে অর্নিথিন চক্রের মাধ্যমে। আর ইউরিয়া আমাদের প্রধান রেচন বস্তু, তাই তো? তাহলে যকৃৎ অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া উৎপন্ন করে। আর এদিকে পিত্তরসের মধ্যে দুটি পিত্তরঞ্জক থাকে, বিলিরুবিন, বিলিভার্ডিন। এগুলোও রেচন বস্তু হিসেবে দেহের বাইরে নির্গত হয়। তাহলে রেচন কার্যে যকৃৎ হেল্প করছে। নেক্সট রয়েছে আমাদের ফুসফুস। আমাদের ফুসফুস কি করে? প্রায় প্রতি ঘন্টায় প্রায় 18 লিটার কার্বন ডাইঅক্সাইড কিন্তু নির্গত করছে। দেখো আমরা ফুসফুস দিয়ে কি করি? বাইরে থেকে অক্সিজেন নিলাম, সেটা ফুসফুসে জমা হলো। সেই ফুসফুসে জমা অক্সিজেন রক্ত কি করছে? সারা দেহে নিয়ে যাচ্ছে। আর সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে এসে আবার ফুসফুসে পাঠিয়ে দিচ্ছে। সেই কার্বন ডাইঅক্সাইডকে ফুসফুস বাইরে বার করে দিচ্ছে। এই প্রসেসটা কন্টিনিউ চলছে। তো আমরা বারবার শ্বাস নিচ্ছি, শ্বাস ত্যাগ করছি। তো যখন শ্বাস নিচ্ছি সেটা অক্সিজেন যাচ্ছে, যখন শ্বাস ত্যাগ করছি তখন কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে। তো এভাবে আমরা প্রতি ঘন্টায় প্রায় 18 লিটার কার্বন ডাইঅক্সাইড দেহ থেকে নির্গত করে থাকি। আর কিছু জলীয় বাষ্প, প্রায় 400 ml মতন জলীয় বাষ্প দিনে নির্গত হয় আমাদের বডি থেকে নিঃশ্বাসের মাধ্যমে। তাহলে এটা কি করছে? এটা কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বাষ্প দেহ থেকে নির্গত করে। আর রইল আমাদের ত্বক, স্কিন। তো এই যে চামড়া, স্কিনের মধ্যে ছোট ছোট হেয়ার রয়েছে। আর কি রয়েছে? কিছু ঘর্মগ্রন্থি প্রেজেন্ট রয়েছে। এগুলো কি? ঘর্মগ্রন্থি, যেখান থেকে কি নির্গত হচ্ছে? ঘাম নির্গত হচ্ছে। ঘামের মাধ্যমেও বেশ কিছু দূষিত বস্তু আমাদের নির্গত হয়ে যাচ্ছে ঘামের মাধ্যমে। এছাড়া আমাদের স্কিনে আর এক ধরনের গ্রন্থি থাকে ভেতরে, ঠিক আছে? এই যে দেখছো না, এইরকম একটা গ্রন্থি রয়েছে। এই যে গ্রন্থিটা, এখান থেকে কি রিলিজ হয় বলতো? এই গ্রন্থির মধ্যে এক ধরনের সিবাম তৈরি হয়, যেটা স্কিনের ওপর কিন্তু আমাদের জমা থাকে। আমাদের স্কিনটা এই যে অয়েলি হয় না, অয়েলি হয়ে যায়। তো এখানটা কি ক্ষরণ হয়? আমাদের স্কিনের পোর থেকে বা ছিদ্রগুলো থেকে সিবাম ক্ষরণ হয়। আর এই সিবামটা আমাদের ত্বকটাকে মসৃণ রাখতে সাহায্য করে। কিন্তু খুব বেশি পরিমাণ যদি সিবাম রিলিজ হয় তাহলেও কিন্তু স্কিনের পক্ষে ক্ষতিকারক। তো এটাও কিন্তু কি করে? অতিরিক্ত সিবামকে দেহের বাইরে
বা তৈলাক্ত বস্তুকে দেহের বাইরে নির্গত করছে, এটাও এক ধরনের রেচন বস্তু। তো এইভাবে অ্যাকচুয়ালি চর্মও কিন্তু রেচন কার্যে হেল্প করছে। তো এগুলো ছিল আমাদের আনুষঙ্গিক বা অতিরিক্ত রেচন বস্তু। তাহলে আমরা কোয়েশ্চেন করে নিই কয়েকটা, কি কি কোয়েশ্চেন আছে, কি কি কোয়েশ্চেন এখান থেকে ইম্পর্টেন্ট অলরেডি কিন্তু আমরা সব বুঝে নিয়েছি। ফিতাকৃমির রেচন অঙ্গ, ফিতাকৃমির রেচন অঙ্গ আমরা কি পড়েছি, ফ্লেম কোষ হবে ফিতাকৃমির রেচন অঙ্গ, রাইট। তারপর একটা ছবি, ছবিটা হচ্ছে আদর্শ ম্যালপিজিয়ান নেফ্রনের পরিষ্কার চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। আদর্শবিহীন না, এটা রক্তজালকবিহীন হবে। আদর্শ নেফ্রনের রক্তজালকবিহীন, ঠিক আছে, রক্তজালক টাকার দরকার নেই। রক্তজালকবিহীন ম্যালপিজিয়ান নেফ্রনের পরিষ্কার একটি চিত্র অঙ্কন করো এবং তাতে বমেন্স ক্যাপসুল, গ্লোমেরুলাস, হেনলির লুপ, সংগ্রাহী নালিকা দেখাও। পুরো ছবিটা এরকম আঁকতে হবে তোমাকে, মানে এই যে বোমেন্স ক্যাপসুল আঁকলে, বোমেন্স ক্যাপসুল থেকে পরা সংবর্ত নালিকা, হেনলির লুপ, দূরসংবর্ত নালিকা, সংগ্রাহী নালিকা, এই পুরোটা আঁকলে তো এখানে গ্লোমেরুলাস দেখাতে হবে, ঠিক আছে। এই পুরোটা কিন্তু আঁকতে হবে, ভালো করে আঁকবে। কিভাবে আঁকবে, এই দেখো ছবিটা অলরেডি কিন্তু আমি এখানে এঁকে দিয়েছি। এই রক্তজালকটা আঁকার দরকার নেই, জাস্ট নালিকাটা আঁকবে। আর এই মুখটা এইভাবে আঁকবে, মুখটা এঁকে তারপরে ওই নালিকাটা অ্যাড করে দেবে, ঠিক আছে। আচ্ছা, তারপর চলো, এখানে আরেকটা কোশ্চেন আছে, চোখের তারারন্ধ্র প্রসারণে ব্যবহৃত উদ্ভিজ্জ রেচন পদার্থটির নাম, এটা জেনে রাখো। অ্যাট্রোপিন বলে একটা রেচন পদার্থ রয়েছে, এটা এক প্রকার উদ্ভিজ্জ রেচন বস্তু যেটা চোখের তারারন্ধ্র প্রসারণে ব্যবহৃত হয়। নেক্সট, ম্যালপিজিয়ান কণার গঠন ও কাজ লেখো। অলরেডি বলে দিয়েছি ম্যালপিজিয়ান কণার গঠন ও কাজ, তাই তো এখানেই কিন্তু পুরোটা বলে দিয়েছি ম্যালপিজিয়ান কণার গঠন ও কাজ, দেখতে পাচ্ছ ম্যালপিজিয়ান কণার গঠন ও কাজ। চলো নেক্সট কোশ্চেন, মানবদেহে ইউরিয়া কোথায় উৎপন্ন হয়? মানবদেহে ইউরিয়া উৎপন্ন হয় কোথায়? এইভাবে লিখবে, যকৃতে অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া উৎপন্ন হয়, ঠিক আছে। এক নম্বরের কোশ্চেন এটা। মানবদেহের দুটি অতিরিক্ত রেচন অঙ্গের নাম লেখো। অতিরিক্ত রেচন অঙ্গ কি কি আমরা এক্ষুনি বললাম, যকৃৎ, ফুসফুস, তাই না, যকৃৎ, ফুসফুস, চর্ম, এগুলো হয়ে যাচ্ছে অতিরিক্ত রেচন অঙ্গ। রেচনে ফুসফুসের দুটি ভূমিকা লেখো। ফুসফুস কি করে, আমি এটা লিখি, কোষের মধ্যে আমাদের গ্লুকোজ জারণ হয়। গ্লুকোজ মানে আমরা যে খাদ্যবস্তু খেয়েছি, শ্বসন পড়েছো তোমরা, প্রত্যেকে শ্বসন পড়েছো। শ্বসনে আমি বুঝিয়েছিলাম যে কোষের মধ্যে যে খাদ্যবস্তু থাকে সেই খাদ্যবস্তু মানে গ্লুকোজ C6H12O6, সেই খাদ্যবস্তু ভেঙে কি উৎপন্ন হয়, কার্বন ডাই অক্সাইড, জল আর এনার্জি মানে এটিপি তৈরি হয়। তো সেই যে কার্বন ডাই অক্সাইড সেটা কিন্তু রক্তের মাধ্যমে পুনরায় ফুসফুসে আসে এবং ফুসফুস সেটাকে বার করে দেয়। তাহলে এখানে আমরা কি লিখবো, এক নম্বরে লিখবো যে কোষে গ্লুকোজ দহন জারণের মাধ্যমে, কোষে গ্লুকোজ জারণের মাধ্যমে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড রক্তের মাধ্যমে ফুসফুসে এসে ফুসফুসে আসে এবং ফুসফুস এই কার্বন ডাই অক্সাইডকে দেহের বাইরে ত্যাগ করে। তাহলে ঘন্টায় 18 লিটার মতন কার্বন ডাই অক্সাইড দেহ থেকে নির্গত হয়। এছাড়াও কি করে, নিঃশ্বাসের মাধ্যমে
400 ml পার ডে জলীয় বাষ্প নির্গত করে। ঠিক আছে, ফুসফুসের ভূমিকা লিখে দিলাম। তারপরে বলছে বৃক্কীয় নালিকার কোন অংশে জলের পুনর্বিশোষণ ঘটে? বৃক্কীয় নালিকার কোন অংশে? অ্যাকচুয়ালি তো প্রত্যেকটা অংশেই ঘটে, কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ কোন জায়গায় ঘটে বলতো? ওই যে এই অংশটা। পারলে ছবিটা এঁকে দেবে, আনসার তো লিখবেই। এই ইউ আকৃতির ছবি আঁকতে তো টাইম লাগবে না। এইরকম একটা ছবি এঁকে দেবে, দিয়ে বলবে হেনলির লুপ। হেনলির লুপে পুনর্বিশোষণ ঘটে। ঠিক আছে, একটু এইভাবে জাস্ট দেখিয়ে দেবে যে এখান থেকে জল আর সোডিয়াম আয়নের পুনঃশোষণ ঘটছে। ঠিক আছে, তরুক্ষীর ও গদের একটি করে অর্থকারী গুরুত্ব লেখো। এটা নিশ্চয়ই আর লিখতে হবে না, তরুক্ষীর আর গদের কি কি কাজ রয়েছে ওই বক্সটার মধ্যে সবটাই কিন্তু লিখে দেওয়া আছে, তাই না? আর লাস্ট কোশ্চেন, রেচনের দুটি গুরুত্ব, এটাও আমি বলে দিয়েছি। রেচনের গুরুত্ব কি? আমাদের দেহ থেকে অতিরিক্ত যে ক্ষতিকারক বস্তু সেটা দেহের বাইরে নির্গত করে দেওয়া এবং রক্তকে পরিশ্রুত করা। ঠিক আছে, চলো তাহলে আমাদের রেচনের পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হলো। তাহলে তোমাদের সেকেন্ড সামেটিভের পুরো সিলেবাস শেষ। যেমনটা তোমাদের কথা দিয়েছিলাম, তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভের আগে পুরো সিলেবাসও শেষ করে দিয়েছি। তো যারা যারা দেখছো অবশ্যই একটু লাইক করে দিও যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে, আর অবশ্যই বন্ধুদের সাথেও একটু শেয়ার করে দিও। আর যারা যারা নতুন দেখছো এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এভাবেই কিন্তু এসওই বাংলা অল টাইম তোমাদের পাশে থাকবে। তোমাদের প্রত্যেকটা সামেটিভে এবং তোমাদের ফাইনাল এক্সাম পর্যন্ত তোমাদের পাশে থাকছে। তো প্রত্যেককে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ প্রত্যেককে। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট সাজেশন ভিডিওতে।